Ajoy Kumar Chaudhary, MSc Applied Maths, First Class, is a retired lecturer of mathematics. He is keenly interested in writing popular science books. As an author, he has in credit books such as Ma Visheshwar Jibon Vichitra, an attractive, colorful biography of the universe, Wonders of Maths, edition 1 and 2, books dealing with fascinating world of mathematics, a novel Revolution by Invisibles, an interesting metaphorical story about microorganisms, a tale of numerals, a fascinating story of how counting and numerals came into being right from the primitive age of human history up to today's modern age. আমি অজয় কুমার চৌধুরী, ম্যাথমেটিক্সের একজন রিটায়ার্ড লেকচারার এবং সাবঅর্ডিনার্সের একজন সদস্য। এই ব্রহ্মাণ্ডকে আমরা আজ যেমন দেখছি, প্রত্যক্ষ করছি, তা অকল্পনীয় রূপে বিশাল, অতীব ভয়াল, অতি ভয়ঙ্কর, অথচ অত্যাশ্চর্য রকম সুন্দর। এই মহাবিশ্বের বিস্ময়কর জীবন কাহিনী বা কসমোলজি নিয়ে সংক্ষেপে আজ আমি কিছু বলবো। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান, আকাশ ভরা। সত্যই বিস্ময় জাগে আকাশ ভরা সূর্য তারার মাঝে। অনন্ত মহাবিশ্বে আমরা স্থান পেলাম কিভাবে? এই মহাবিশ্ব যেমন অতি ভয়াল, ভয়ঙ্কর এবং কোহেলিকাময়, তেমনি অত্যাশ্চর্য রকম সুন্দর। প্রকৃতপক্ষেই মিস্টেরিয়াস ইউনিভার্স, রহস্যময় মহাবিশ্ব। নিচের চিত্রগুলি থেকে মহাবিশ্বের সেই অত্যাশ্চর্য রূপের কিছুটা হলেও আভাস আমরা পেতে পারি। নম্বর 1-এ আমরা দেখতে পাচ্ছি মহাকাশের অপূর্ব সুন্দর এক বর্ণাঢ্য রূপ, যা মহাকাশে পাঠানো হাবল স্পেস টেলিস্কোপের লেন্সে ধরা পড়েছে। নম্বর 2-তে দেখা যাচ্ছে একটি বিশেষ ঘূর্ণি আকৃতির গ্যালাক্সিকে, যেখানে অন্তত 100 কোটিরও বেশি তারাদের বাস। নম্বর 3-তে দেখতে পাচ্ছি কর্মমুখর ইগল নেবুলার একটি দৃষ্টিনন্দন বর্ণময় চিত্র, যেখানে জন্ম হয় তারাদের। নম্বর 4 হলো হাবল স্পেস টেলিস্কোপ থেকে নেওয়া প্রধানত ধূলিকণা ও গ্যাস দ্বারা গঠিত ক্যারিনা নেবুলার ঝঞ্ঝাময় অভ্যন্তরে শৃঙ্গ সহ যেন মহাজাগতিক একটি পর্বত, মিস্টিক মাউন্টেনকে দেখা যাচ্ছে। এখানে তারাদের জন্মের ক্রিয়াকলাপের লক্ষণ স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে। নম্বর 5-এ দেখা যাচ্ছে পৃথিবীর উদয়। অ্যাপোলো 8 মহাকাশযান থেকে মহাকাশচারী বিল অ্যান্ডারসের দেখা এক অবিস্মরণীয় চিত্র। নম্বর 6-এ কোনো এক বিশাল তারার কঙ্কাল নিউট্রন স্টারকে দেখা যাচ্ছে। নম্বর 7-এ প্রত্যক্ষ করছি ভয়ঙ্কর বিস্ফোরণ সুপারনোভার ছিন্ন ভিন্ন অতি বিপুলদেহী একটি তারার দেহাবশেষ। নম্বর 8 হলো একটি নিউট্রন স্টার থেকে নির্গত থেকে আলোর ঝলকানি, যেমন দেখা যায় সমুদ্র তীরবর্তী কোনো লাইট হাউস থেকে, একে বলে পালসার। নম্বর 9 হলো অতি বিপুলদেহী তারার মৃত্যুর পর দেহাবশেষ সূচাগ্র আকারের সর্বভুক ভয়ঙ্কর এক ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের। নম্বর 10-এ আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছ থেকে অকল্পনীয় দূরত্বে আলোর বেগে পালায়মান একটি উজ্জ্বল জ্যোতিষ্ককে, যা কোয়াসার নয় পরিচিত। অনাদিকাল থেকে আকাশ, বিশেষত রাতের আকাশ, মানুষের মনকে টেনেছে অম্মুখ টানে। পৃথিবীকে ঘিরে থাকা 100 কিলোমিটারের বেশি পুরো আবহাওয়ার চাদর ভেদ করে আকাশের খবর পেতে আমাদের খালি দৃষ্টি নেহাতি তুচ্ছ। আজ থেকে প্রায় 500 বছর আগে আকস্মিকভাবে এই সমস্যার সমাধান হলো। আবিষ্কৃত হলো অতি নিম্নমানের বিশ্বের প্রথম টেলিস্কোপ।
এখন উন্নত মানের অনেক টেলিস্কোপ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা স্থাপন করে মহাকাশে পাঠানো হচ্ছে। এদের মাধ্যমে আমরা মহাকাশের অনেক অত্যাশ্চর্য চিত্র এবং নক্ষত্রলোক থেকে নির্গত নানা প্রকার বিকিরণ বিশ্লেষণ করে তারা জগতের নানা অজানা বিস্ময়কর তথ্যের আবিষ্কার করতে পেরেছি। তাপ, আলো ইত্যাদি হলো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, যা প্রবাহিত হয় তির্যক তরঙ্গের বা ট্রান্সভার্স ওয়েভের আকারে, কোনো মাধ্যম ছাড়াই। কিন্তু শব্দ, ভূকম্পজনিত আলোড়ন ইত্যাদি প্রবাহিত হয় কোনো মাধ্যমের ক্রমান্বয়ে প্রসারণ ও সংকোচনের মধ্য দিয়ে তরঙ্গের আকারে। এই ধরনের তরঙ্গ কেমনগুলি অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ। পিকে নম্বর 11 উপরের চিত্রটি অনুদৈর্ঘ্য তরঙ্গের এবং নিচের ঢেউ আকৃতির চিত্রটি হল তির্যক তরঙ্গের। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের প্রকার ভেদে আমরা দেখি রেডিও তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, অবলোহিত রশ্মি, আলো, দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি, এক্স রে, গামা রশ্মি। পিকচার 12 এইগুলি আমরা দেখতে পাচ্ছি। সীমাহীন মহাকাশ, অনন্ত ব্রহ্মাণ্ড আর অগণিত তারাদের জানতে, ধারণা করতে প্রয়োজন অতি বিশাল সংখ্যার, আর তারাদের অন্তঃস্থলে কি ঘটছে জানতে অতি ক্ষুদ্র সংখ্যার। এমন কয়েকটি বৃহৎ সংখ্যা হলো মিলিয়ন, বিলিয়ন, ট্রাইলিয়ন, টেট্রিলিয়ন ইত্যাদি। 1 মিলিয়ন বলতে আমরা বুঝি 10 লক্ষ, তাহলে 10 মিলিয়ন হবে 1 কোটি। 1 বিলিয়ন হলো 100 কোটি। 1 ট্রাইলিয়ন বলতে বোঝা 1 লক্ষ কোটি। রাতের আকাশে যে তারাদের দেখি তারা কেউ ছোট্ট আলোর বিন্দু, কেউ একটু বড়, কেউ একটু বেশি উজ্জ্বল, আবার কেউ বা একটু কম। এদের রং সকলের এক নয়, কেউ বা লাল, নীল বা হলুদ। কিন্তু কেন এরকম ফের? এর প্রধান কারণ আমাদের কাছ থেকে তারাদের অকল্পনীয় দূরত্ব। এই দূরত্ব মাপার জন্য আমরা এক অভিনব পদ্ধতিকে কাজে লাগিয়েছি। বিজ্ঞানের জগতে যারা নতুন নতুন যুগের সূচনা করেছেন এবং মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনে যাদের অবদান অপরিসীম, এমন 3 জন বিজ্ঞানী হলেন গ্যালিলিও গ্যালিলাই, আইজাক নিউটন এবং আলবার্ট আইনস্টাইন। নিচের চিত্রগুলিতে এই মহান বিজ্ঞানীদের আমরা দেখতে পাচ্ছি। আইনস্টাইন তার আবিষ্কৃত অপেক্ষিকতাবাদ তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটিতে দেখালেন যে ব্রহ্মাণ্ডে অপরিবর্তনীয় হলো একমাত্র আলোর বেগ, বাকি সবই আপেক্ষিক বা পরিবর্তনশীল, এমনকি সময়ও। আলোর বেগও মাপা সম্ভব হয়েছে, যা হলো প্রতি সেকেন্ডে 1,86,285 মাইল বা প্রায় 3 লক্ষ কিলোমিটার। ব্রহ্মাণ্ডে এটি হলো সর্বোচ্চ বেগ। আলো এই প্রচন্ড গতিতে 1 বৎসরে কত দূর যেতে পারে, যা অঙ্কের হিসেবে 6 লক্ষ কোটি মাইল। এই বিশাল দূরত্বকে আমরা নাম দিয়েছি আলোকবর্ষ বা লাইট ইয়ার। তারাদের জগতে দূরত্ব মাপতে এটাই হলো উপযুক্ত মাপকাঠি। এই বিশাল ব্রহ্মাণ্ডের জন্মের বিস্ময়কর কাহিনী নিয়ে এখন অতি সংক্ষেপে কিছু বলবো। 1919 সালে ক্যালিফোর্নিয়ার অদূরে মাউন্ট উইলসন পাহাড়ের উপর স্থাপিত হলো 100 ইঞ্চি ব্যাসের তৎকালীন বৃহত্তম টেলিস্কোপ, হুকাস টেলিস্কোপ। ঠিক সেই সময় এই পর্যবেক্ষণ কেন্দ্রে এলেন একজন সুযোগ্য পর্যবেক্ষক, আমেরিকান তরুণ বিজ্ঞানী এডউইন হাবল। প্রায় 10 বছর ধরে তীক্ষ্ণ অনুসন্ধান চোখ দিয়ে পর্যবেক্ষণ করলেন রাতের আকাশ। নিচের চিত্রে হাবলকে হুকাস টেলিস্কোপে পর্যবেক্ষণরত অবস্থায় দেখতে পাচ্ছি। অবশেষে 1929 সালে প্রকাশ করলেন পর্যবেক্ষণলব্ধ ফল, যা নক্ষত্র জগৎ সম্পর্কে বিস্ময় হতবাক করার মতো। কিন্তু কি সেই ফল? রাতের গহন অন্ধকারে নির্জন প্রান্তরে আকাশ মানে তাকিয়ে থাকতে থাকতে দেখি অজস্র তারাদের মিছিল। হঠাৎ চোখে ভেসে ওঠে আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিছানো এক আলোকময় পথ, ছায়াপথ, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। প্রচলিত ধারণা ছিল এই মিল্কি ওয়ে গ্যালাক্সি মহাকাশে এক এবং অদ্বিতীয় তারকাপুঞ্জ। হাবলই প্রথম বললেন এই ধারণা ভ্রান্ত এবং এমন অনেক অসংখ্য গ্যালাক্সি থাকতে পারে। তিনি আরো বললেন তারারা জন্ম নেয় যেখানে নীহারিকা বলে যাদের মনে করতাম, তারা আসলে বহু দূরের গ্যালাক্সি। আমাদের সব থেকে কাছে অ্যান্ড্রোমিডা নীহারিকা আসলে গ্যালাক্সি, অপর প্রতিবেশী ট্রায়াঙ্গুলানো গ্যালাক্সি। নিচের 3টি চিত্রে এই গ্যালাক্সিদের দেখতে পাচ্ছি। হাবল আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে অন্তত 46টি গ্যালাক্সি থেকে আসা আলোর রঙের বর্ণালী বিশ্লেষণ করে দেখলেন কোটি কয়েক ছাড়া বেশিরভাগ থেকেই আসা আলোগুলো স্থির রং লাল। এই আলোর রং লাল হওয়ার অর্থ গ্যালাক্সিটি আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, যাকে বিজ্ঞানের পরিভাষায় বলে লোহিত সরণ বা রেড শিফট। আর এই রং নীল হলে বুঝতে হবে সেটি আমাদের দিকে এগিয়ে আসছে, এগিয়ে বলে নীল সরণ বা ব্লু শিফট।
পিকচার নাম্বার 20-তে এই দুই প্রকাশরণ দেখা যাচ্ছে। এর থেকে তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছালেন যে গ্যালাক্সিরা পরস্পর থেকে দ্রুত বেগে ধাবমান হয়ে চলেছে এবং ফলত মহাবিশ্ব সীমাহীনভাবে আয়তনে স্ফীত হয়ে চলেছে। কিন্তু মহাজগৎ যদি আজও বেলুনের মতো ক্রমাগত স্ফীতই হয়ে চলেছে, তবে সময়ের বিপরীতে হাঁটলে আমরা কি দেখব? এর উত্তর পেতে আমাদের আরো কয়েক বছর অপেক্ষা করতে হলো। 1931 সালে ব্রিটিশ অ্যাসোসিয়েশন লন্ডনে এক সভার আয়োজন করলেন। আলোচ্য বিষয়বস্তু হলো বস্তু জগতের সাথে অধ্যাত্ম জগতের সম্পর্ক। এই সভায় বক্তব্য রাখার জন্য আমন্ত্রিত হলেন একজন বেলজিয়ান ধর্মযাজক, জ্যোতির্বিদ, পদার্থবিদ্যার অধ্যাপক জর্জ ল্যামেত্রে। এখানে ব্রহ্মাণ্ডের সৃষ্টি সম্পর্কে যা বক্তব্য রাখলেন তাহলে এরকম: এই ব্রহ্মাণ্ড জন্ম নিয়েছে অতি ক্ষুদ্র এক বিন্দু থেকে, তিনি এর নাম দিলেন আদি পরমাণু। আর তার এই তত্ত্বকে বললেন সৃষ্টির আদি মুহূর্তে মহাজাগতিক ডিম্বাণুর বিস্ফোরণ বা এক্সপ্লোশন অফ কসমিক এগ। তার এই তত্ত্ব নিয়ে তখনকার বিজ্ঞানী মহলে প্রবল বিতর্কে ঝড় উঠল। এমনকি লামেত্রের এই তত্ত্বকে নস্যাৎ করতে তখনকার স্বনামধন্য এক ব্রিটিশ মহাকাশ বিজ্ঞানী ফ্রেড হয়েল বিদ্রোহ করে এর নাম দিলেন বিগ ব্যাং তত্ত্ব। কিন্তু লামেত্রের এই তত্ত্ব পরবর্তীকালে সত্য প্রমাণিত হলেও আজও সেই ব্যঙ্গাত্মক শব্দবন্ধ বিগ ব্যাং নামেই খ্যাতি লাভ করেছে। কিন্তু বিগ ব্যাং তত্ত্বের সপক্ষে কোনো প্রমাণ আছে কি? লামেত্রের বিগ ব্যাং তত্ত্বের বড় সমর্থক ছিলেন পরমাণু বিজ্ঞানী অধ্যাপক জর্জ ক্যামো। বিগ ব্যাং বিস্ফোরণের পর মহাবিশ্বে প্রথমে কিভাবে পদার্থের পরমাণু বা অ্যাটমের সৃষ্টি হলো, এই নিয়ে গবেষণা করছিলেন জর্জ ক্যামোর তত্ত্বাবধানে দুজন আমেরিকান তরুণ বিজ্ঞানী রাল্ফ আসার আলফার এবং রবার্ট হারম্যান। 1948 সালে রাল্ফ আলফার প্রথম বললেন, যদি বিগ ব্যাং এর মতো কোনো ঘটনা আদৌ ঘটে থাকে, তবে তার চিহ্ন আজও সমগ্র আকাশ জুড়ে থাকার কথা কসমিক মাইক্রোওয়েভ অন্তরিক্ষ বিকিরণ বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন রূপে। সালটা 1964। আমেরিকার নিউ জার্সির অদূরে হোমডেল শহর থুলির বেল ল্যাবে নতুন ধরনের এক অ্যান্টেনা নিয়ে মহাকাশের চতুর্দিক থেকে আসা রেডিও তরঙ্গ নিয়ে গবেষণা করছিলেন রবার্ট উইলসন এবং আর্নো পেনজিয়াস নামে দুই তরুণ আমেরিকান বিজ্ঞানী। হঠাৎ তারা কেমন এক অদ্ভুত হিসির শব্দ শুনতে লাগলেন। এটা কিসের শব্দ, এর উৎসই বা কি, প্রথমে তারা বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে তারা শব্দ রহস্য ভেদ করলেন। শব্দটি আসছিল মহাজগতের অন্তরাল থেকে আসা মাইক্রোওয়েভ বিকিরণ থেকে। বিজ্ঞানীরা একেই বলছেন নবজাত বিশ্বের কান্নার রেশ, যা আজও মহাকাশে ঘুমড়ে বেড়াচ্ছে। সত্য হল আলফালের অনুমান, মান্যতা পেল ল্যামেত্রের বিগ ব্যাং তত্ত্ব, আর এই যুগান্তকার আবিষ্কারের জন্য এই দুই তরুণ বিজ্ঞানী 1978 সালে যুগ্মভাবে নোবেল পুরস্কার পেলেন। এই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন 4 বছর ধরে পুঙ্খানুরূপে পর্যবেক্ষণের জন্য আমেরিকান স্পেস এজেন্সি নাসা 1989 সালের 18 নভেম্বর কসমিক ব্যাকগ্রাউন্ড এক্সপ্লোরার বা সংক্ষেপে COBE নামে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে। পিকচার নাম্বার 21 কোবি স্যাটেলাইটের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। কোবি উপগ্রহের কার্যকারিতায় আশাতীত সাফল্যে অনুপ্রাণিত হয়ে 2001 সালে জুন মাসে উইলকিনসন মাইক্রোওয়েভ অ্যানিসোট্রপি প্রোব বা সংক্ষেপে WMAP নামে দ্বিতীয় একটি কৃত্রিম উপগ্রহ 10 বছর ধরে মহাকাশ জুড়ে বিশদে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন সহ বিগ ব্যাং কালের ঘটনা প্রবাহের প্রত্যানুসন্ধান করার উদ্দেশ্যে নাসা মহাকাশ পাঠালো। পিকচার নাম্বার 22 WMAP কৃত্রিম উপগ্রহের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। এই WMAP উপগ্রহের সংগৃহীত তথ্য থেকে আমরা জানতে পেরেছি যে লামেত্রের বর্ণিত কসমিক এগ বা মহাজাগতিক ডিম্বাণুর বিস্ফোরণ ঘটেছিল 1 সেকেন্ড সময়ের অকল্পনীয় এক অতি ক্ষুদ্র ধ্বংস সময়, এবং সৃষ্টি হয়েছিল অকল্পনীয় তাপের, আর ঘটেছিল অচিন্তনীয় স্ফীতি। এই স্ফীতি আজও চলছে। বিগ ব্যাং মুহূর্তে সেই কল্পনাতীত উষ্ণতা নেমে এলো 1000 কোটি ডিগ্রিতে এবং জন্ম হলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, ফোটন, নিউট্রিনো ইত্যাদি। এইগুলি সবই হলো পদার্থের পরমাণু সৃষ্টিকারী আদি মৌলিক কণা বা সাবঅ্যাটমিক পার্টিকেল। তাহলে বলা যায় ব্রহ্মাণ্ডের জন্মলগ্নে সময়ের হাত ধরে সৃষ্টি হয়েছিল তাপশক্তি থেকে সকল প্রকার শক্তি ও পদার্থের। যে কোনো বস্তু বা পদার্থের ক্ষুদ্রতম অংশকে আমরা বলি পরমাণু। এত ক্ষুদ্র যে 10 কোটি পরমাণুকে পরপর সাজালে আমাদের কনিষ্ঠাঙ্গুলির ডগায় স্বচ্ছন্দে ধরে যাবে। তাহলে পরমাণু সৃষ্টিকারী ওই মৌলিক কণাদের আয়তন কত ক্ষুদ্র হবে তা অকল্পনীয়। কিন্তু এরা এত ক্ষুদ্র হলেও এদের ভর আছে। এই বিশাল ব্রহ্মাণ্ড গড়ে উঠেছে এদের দিয়েই। বোঝার সুবিধের জন্য একটি পরমাণুকে একটি ফাঁপা গোলক রূপে কল্পনা করা যায়।
যার কেন্দ্রে বা নিউক্লিয়াসে ঠাসাঠাসি করে আছে পজিটিভলি চার্জ প্রোটনরা। নিউট্রন অপর একটি স্থরিক প্রোটনের সমান ভরযুক্ত সাবঅ্যাটমিক পার্টিকেল, যা পরমাণুর কেন্দ্রস্থিত একাধিক প্রোটনকে জুড়ে রাখতে হাঁটার মতো কাজ করে। ইলেকট্রনরাও এমনই একটি সাবঅ্যাটমিক পার্টিকেল, যার ভর এত নগণ্য যে আমরা হিসেবের মধ্যে না ধরলেও পারি এবং ঋণাত্মক আধানযুক্ত। এই ইলেকট্রনরা পরমাণুর কেন্দ্রে যৌথবদ্ধভাবে থাকা প্রোটনদের ঘিরে নানা কক্ষপথে আবর্তিত হচ্ছে। পিকচার নম্বর 22-তে ব্রহ্মাণ্ডের হালকাতম পদার্থ হাইড্রোজেন গ্যাসের, পিকচার নম্বর 24-এ অপর একটি হালকা গ্যাস হিলিয়ামের, ও পিকচার নম্বর 25-এ দেখা যাচ্ছে সব থেকে ভারী পদার্থ ইউরেনিয়ামের পরমাণুর গঠন। ডব্লিউএমএপি উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে আমরা এও জানতে পেরেছি মহাবিশ্বের বর্তমান বয়স 13,77,00,000 বৎসর। আরও জানতে পেরেছি এই মহাবিশ্বে দৃশ্যমান বস্তুর পরিমাণ মাত্র 5%, যার থেকে জন্ম হয়েছে তারা, গ্রহ, উপগ্রহ এবং অবশ্যই আমাদেরও। আর আছে কৃষ্ণ বস্তু বা ডার্ক ম্যাটার 27%, যা আমাদের ধরাছোঁয়ার বাইরে। এছাড়া মহাবিশ্বের উপাদানের সিংহভাগ হলো 68% ভুতুড়ে কণা, ভুতুড়ে কৃষ্ণ শক্তি বা ডার্ক এনার্জি। এর প্রকৃত স্বরূপ আজও আমাদের কাছে অধরা। শুধুমাত্র জানা গিয়েছে এটি মহাকর্ষ আকর্ষণ শক্তির বিপরীত বিকর্ষণ শক্তির রূপে কাজ করে। মনে করা হচ্ছে এরই প্রভাবে এই মহাবিশ্ব আজ স্ফীত হয়ে চলেছে। তাহলে অবাক করার বিষয় হলো, আজ আমরা যে অতি বিশাল ব্রহ্মাণ্ডকে প্রত্যক্ষ করছি, তার মাত্র শতকরা 5 ভাগেরও কম আমাদের জ্ঞানের সীমার মধ্যে, বাকি সবই অন্ধকারে। ডব্লিউএমএপি উপগ্রহ টানা 9 বছর ধরে সমগ্র আকাশ জুড়ে লেগে থাকা মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের মানচিত্র বা ফুল স্কেপ ম্যাপ তৈরি করেছে, যাকে বিজ্ঞানীরা বলছেন শিশু মহাবিশ্বের জন্মকালীন আচরের দাগ। পিছনে 26 থেকে এর আমরা ধারণা করতে পারছি। তাছাড়া নাসা এই পর্যবেক্ষণ থেকে মহাবিশ্বের 13,77,00,000 বছরের জীবনকালের বিবর্তনের ইতিহাস লিপিবদ্ধ করেছে। এদের সৌজন্যে এর একটি সুন্দর চিত্ররূপ আমরা পিকচার 27-এ দেখতে পাচ্ছি। এবার বলবো তারাদের জগতের কিছু কথা। আমাদের মতো তারাদেরও আছে জন্ম, জীবন ও মৃত্যু। তাহলে রাতের আকাশে যেসব তারাদের আমরা দেখছি, তাদের মধ্যে শিশু থেকে অতি বৃদ্ধ তারাও আছে। আসলে তারারা হলো অতিকায় অতি ভয়ঙ্কর একটি আগুনের, প্রকৃতপক্ষে প্লাজমা। তারারা সাধারণত দল মেনে থাকে এবং মহাকাশের মহাসমুদ্রে ভেসে বেড়াচ্ছে নিয়ম মেনে বাঁধা ধরা কক্ষপথ। এটি হলো তারাদের দেশ, গ্যালাক্সি। গ্যালাক্সিতে বসবাসকারী তারাদের সংখ্যা কমপক্ষে 100 মিলিয়ন এবং সর্বাধিক 100 ট্রাইলিয়ন। এখনো পর্যন্ত ব্রহ্মাণ্ডের যতটুকু আমরা দেখতে পেয়েছি, তাতে গ্যালাক্সির সংখ্যা প্রায় 170 বিলিয়ন, যার মধ্যে আছে গড়ে প্রায় 100 বিলিয়ন তারা। এই গ্যালাক্সিদের আমরা দেখতে পাই নানা চেহারা, কোনোটা বৃত্তাকার বা ডিম্বাকৃতি, কোনোটা ঘূর্ণি আকৃতির, আবার কোনোটা বা ভাঙাচোরা উদ্ভট চেহারা। এমন চেহারার কারণ হলো দুটি বা তার বেশি গ্যালাক্সি কাছাকাছি থাকলে শুরু হয় মহাকর্ষ বলের টানে আরো পরস্পরের কাছে আসার চেষ্টা। এর ফলস্বরূপ এই ভগ্নদশা। এমনকি অনেক সময় একে অপরের সাথে বিলীন হয়ে যায়। কখনো বা এই মিলনের ফলে সৃষ্টি হয় তারাদের জন্মদাত্রী তারা বিস্ফোরী গ্যালাক্সি। নিচের চিত্রগুলিতে এইসব গ্যালাক্সিদের আমরা দেখতে পাচ্ছি। আমাদের মিল্কি গ্যালাক্সি ঘূর্ণি আকৃতির, এর মধ্যে বাস করছে 10,000 কোটিরও বেশি তারা। কিন্তু এই ছায়াপথের এক প্রত্যন্ত প্রান্তে বিন্দুবৎ এই পৃথিবী থেকে আমরা দেখতে পাই মাত্র 5,000 থেকে 7,000 তারা। তার কারণ আমাদের ছায়াপথের আকৃতি হলো অনেকটা থালার মতো, তাই কেবলমাত্র কাছের অপেক্ষাকৃত উজ্জ্বল তারাদেরই আমরা দেখতে পাই। আর আমরা এও জানতে পেরেছি এই গ্যালাক্সিদের কেন্দ্রের আশেপাশে অংশ ফেঁপে ফুলে ওঠা অংশটি অতিমাত্রায় উজ্জ্বল এবং সর্বাধিক বেশি তারাদের ভিড়। কেন্দ্র থেকে যত দূরে যাব তারাদের বসতি তত হালকা হতে থাকবে। তাহলে বলতে পারি এই কেন্দ্রই হলো মহাকাশে আমাদের রাজধানী শহর। প্রাকৃতিক নিয়মে মহাশূন্যে ভারসাম্য বজায় রাখার জন্য প্রত্যেকটি তারার আছে একাধিক গ্রহ বা গড়ে 2টি ধরা যায় এবং তার সাথে উপগ্রহ। তাহলে বলা যায় সমগ্র ব্রহ্মাণ্ডে এদের সংখ্যা তারাদের সংখ্যাকে অনেকখানি পিছনে ফেলে এগিয়ে আছে। আমাদের মতো তারাদেরও আছে জন্মভূমি, কিন্তু কোথায়? আন্তঃনক্ষত্র লোকে এই গ্যালাক্সিদের মধ্যে রয়েছে মৃত তারাদের ধ্বংসাবশেষ, ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম ও অন্যান্য অনেক গ্যাসীয় পদার্থের মেঘ বা কুহেলিকা। এদেরই আমরা বলি নীহারিকা বা নেবুলা। এখানেই জন্মায় তারারা। এদের আমরা তারা ফোটানোর নার্সারিও বলতে পারি। আজ পর্যন্ত যত নীহারিকাদের সন্ধান পাওয়া গিয়েছে, তাদের আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য অনুযায়ী তাৎপর্যবাহী নামও দেওয়া হয়েছে। এমন কিছু নজর করা নীহারিকা হলো ক্যাটস আই নেবুলা, ক্র্যাব নেবুলা,
নেবুলা, ওরিয়ন নেবুলা, ইগল নেবুলায় পিলার্স অফ ক্রিয়েশন, এটা ক্যারিনে নেবুলা, হর্সেড নেবুলা, লেগুন নেবুলা ইত্যাদি। এগুলি আমরা নিচের চিত্রে দেখতে পাচ্ছি। ঘূর্ণি আকৃতির আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির আছে নানা শাখা, এর মধ্যে রয়েছে উজ্জ্বল নীহারিকা ওরিয়ন। মিল্কি ওয়ে গ্যালাক্সির জ্বলন্ত কেন্দ্র থেকে এই শাখার 2/3 দূরত্বে প্রায় 500 কোটি বৎসর আগে জন্ম হয়েছিল আমাদের সূর্যের। পরবর্তীকালে সৌরজগতের গ্রহ উপগ্রহ সহ আমাদের। পেজ নাম্বার 38-এ মিল্কি ওয়ে গ্যালাক্সির নানা শাখা এবং ওরিয়ন শাখায় আমাদের পৃথিবী তথা সৌরজগতের অবস্থান দেখতে পাচ্ছি। নীহারিকাদের বর্ণময় রূপ এক মহাজাগতিক বিস্ময়। মহাকাশের ক্যানভাসে কোন শিল্পী তুলির আঁচড়ে সব বিমূর্ত শিল্পকলার সৃষ্টি। এদের মধ্যে লেখা আছে ভাবি তারাদের আগমন বার্তা। আগুনের পরশমণির ছোঁয়ায় তারাদের জীবন প্রদীপ কিভাবে জ্বলে ওঠে সেই অগ্নিময় কাহিনী এবার বলবো। তারাদের জন্মভূমি হলো নীহারিকা লোক, আর জন্মদাত্রী হলো আন্ত নক্ষত্র লোকে পুঞ্জীভূত মেঘমালা, যার সৃষ্টি হয়েছে মূলত হালকাতম গ্যাস হাইড্রোজেন ও প্রায় 1/4 আর এক হালকা গ্যাস হিলিয়াম, অল্প কিছু অন্যান্য মৌলিক পদার্থের কণা, ধূলিকণা ইত্যাদি। মহাকর্ষে আবদ্ধ এই আণবিক মেঘ বা মলিকুলার ক্লাউড হলো তারা তৈরির নার্সারির উদ্যান ভূমি। অতিকায় তারাদের অনেকের মৃত্যু হয় অতি ভয়ঙ্কর বিস্ফোরণে বা সুপারনোভায়। এর প্রচন্ড অভিঘাতে এই প্লাজমার মেঘের সৃষ্টি হয় এক অকল্পনীয় আলোড়ন। এছাড়াও এমন আলোড়ন সৃষ্টি হতে পারে এই রকম দুটি মেঘের বা দুটি গ্যালাক্সির সংঘর্ষে। তার ফলে মহাকর্ষ আবদ্ধ এই মেঘের কণাদের সাম্যাবস্থা ভেঙে পড়ে, ঘটে মহাকর্ষ ছন্দপতন বা গ্র্যাভিটেশনাল কোলাপস। তখনই শুরু হয় কণাগুলির মধ্যে পারস্পরিক বিক্রিয়া এবং জমাট বাঁধার কাজ। ক্রমাগত ঘূর্ণনের ফলে বিশাল আকৃতির গোলকে পরিণত হয়। এটি হলো তারাটির ভ্রূণ বা প্রোটোস্টার। পেজ নাম্বার 39-এ এটি আমরা দেখতে পাচ্ছি। এরপর প্রায় 2 কোটি বছর ধরে চলে ভ্রূণের বিকাশ। যে শক্তির কেন্দ্রে ভ্রূণের জন্ম হয়েছিল এই সময়ের মধ্যে তাকে ঘিরে তৈরি হয় একটি মেঘের বলয়, যাকে বলা হয় প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক বা প্রপিলিড। এই মেঘের বলয় প্রোটোস্টারকে দেয় সুরক্ষা, অনেকটা মাতৃগর্ভে ভ্রূণের সুরক্ষার মতো। পেজ নাম্বার 40-তে এটি আমরা দেখতে পাচ্ছি। প্রোটোস্টার বা ভ্রূণ অবস্থা থেকে পূর্ণাঙ্গ সমমহিমায় সমুজ্জ্বল তারা হয়ে মহাকাশ আবির্ভূত হওয়ার আগে একে ঘিরে থাকা প্রোটোপ্ল্যানেটারি মেঘের বলয়ে জন্ম নেয় তারাটির গ্রহ উপগ্রহরা। এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, প্রকৃতির বিধান। কিন্তু কেন? কারণ হলো যাতে তারাটি ভারসাম্য বজায় রেখে সুস্থিতভাবে নিরাপদে মহাকাশ বিরাজ করতে পারে। অবশ্য কিছু কিছু তারা আছে যাদের পাহারাদার এই গ্রহ উপগ্রহরা নেই। সেক্ষেত্রে দেখা যায় 2টি বা তার বেশি তারা পরস্পরকে প্রদক্ষিণ করে ভারসাম্য রক্ষা করে চলেছে। প্রকৃতপক্ষে জ্বলন্ত অগ্নিগোলক তারাদের কেন্দ্রে জ্বলছে লক্ষ লক্ষ পারমাণবিক চুল্লি। এই মহাজাগতিক রন্ধনশালায় 4টি হাইড্রোজেনের নিউক্লিয়াস গুলিয়ে তৈরি হচ্ছে হিলিয়ামের পরমাণু। হাইড্রোজেনের এই নিউক্লিয় গলন থেকে হিলিয়ামের জন্মের সাথে জন্ম নেয় গামারশ্মি ফোটনেরা। পিছনে 41-এ আমরা চিত্ররূপ দেখতে পাচ্ছি। কিন্তু নবজাত তারাটাকে ঘিরে থাকা মেঘের কৈলেকা জাল ছিন্ন করে এই রশ্মি সহজে বেরিয়ে আসার পথ খুঁজে পায় না। অজস্র বাধা অতিক্রম করতে করতে তারার বহিঃস্পৃশে পৌঁছাতে সময় লাগে লক্ষ লক্ষ বৎসর। কৈলিকাময় মেঘের নাকপাশ থেকে মুক্তি পাওয়া এই আলো বিকীর্ণ হতে থাকে মহাকাশে। শুরু হয় অনন্ত চলার পথ। মিলিয়ন বিলিয়ন ট্রাইলিয়ন বৎসর ধরে মহাবিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। তারারা সাধারণত একা জন্মায় না, জন্মায় একসাথে কমপক্ষে 2টি বা তার বেশি, এমনকি একসাথে 50টিও। আজ থেকে প্রায় 460 কোটি বৎসর আগে এই ওরিয়ন নীহারিকায় জন্ম হয়েছিল আমাদের সূর্যের, আর তার সাথে হয়তো 10টি 20টি বা আরো বেশি তারা। তাহলে বলা যায় এরা হলো সূর্যের সহোদর বা সহোদরা। শৈশবের মাতৃকোট ছেড়ে, ওরিয়ন ছেড়ে সূর্য সহ অন্যান্যরাও ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আমাদের ছায়াপথে বা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, হয়তো বা দূরে, বহু দূরে কোনো এক প্রান্তে। কিন্তু এই এখন আমরা চিনতে পারবো না। জন্মের সময় মানব শিশু সহ সব প্রাণীর শাবক যেমন ঠিক একই রকম হয় না, তেমনি নবজাত তারারও সবাই ঠিক একই রকম নয়। আয়তন, ভর, ঔজ্জ্বল্য ইত্যাদি নিরিখে হয় আলাদা আলাদা। আমাদের জানা সব থেকে ছোট তারাটি সূর্যের আয়তনের প্রায় 10/1 ভাগ, আর এখনো পর্যন্ত খোঁজ মেলা বড় তারাটি এটাকারই নেই সূর্যের প্রায় 150 গুণ। তারাদের মধ্যে বর্ণ বৈষম্য আছে, কারো রং নীলচে, কারো লালচে, আবার কারো হলদেটে। কিন্তু কেন এই বৈষম্য? কারণ ওদের উষ্ণতার তফাৎ। সব থেকে উষ্ণ তারাদের রং নীলাভ, শীতলদের রং লালচে, আর এই দুইয়ের মাঝামাঝি উষ্ণতা যাদের তারা হয় হলদেটে। আমাদের সূর্যের বর্ণও তো হলুদ। এবার আমরা দেখব তারাদের জীবনের সেই বেদনাময় অধ্যায়।
যেখানে বেজে উঠবে মৃত্যু ঘণ্টা এবং অবশেষে হবে জীবনের সমাপ্তি। সব প্রাণীর কাছেই জীবন হলো এক প্রকার যুদ্ধ, তারাও হচ্ছে যুদ্ধ করে, কিন্তু কেমন এই যুদ্ধ? মহাবিশ্বের প্রধান চালিকা শক্তি হলো মহাকর্ষ বল। মহাজগতের সব বস্তুকণায় পরস্পরকে আকর্ষণ করে চলেছে। মহাকর্ষ বল তারাদের মধ্যেকার সব বস্তুকণাকে আকর্ষণ করে কেন্দ্রের দিকে নিয়ে যেতে চাইছে। ফলে তারাটি পিষ্ট হয়ে আয়তনে ক্রমাগত ছোট হতে চাইছে। কিন্তু বাঁচতে হলে এই সংকোচন ঠেকানো খুব জরুরি। তাই বাঁচার তাগিদে তারাটি তার কেন্দ্রীয় পারমাণবিক চুল্লিতে অধিক পরিমাণ হাইড্রোজেন জ্বালানি ঢেলে কেন্দ্রীয় তাপমাত্রা বাড়িয়ে তোলে। এর ফলে তারাটি প্রসারিত হতে চেষ্টা করে। তাদের অন্তরে এই দুই বিপরীতমুখী শক্তির ক্রিয়ায় যখন স্থিতাবস্থা আসে, তখন তারা বিপদমুক্ত হয়। আছে জীবনের নিশ্চয়তা। এদেরই আমরা বলি পরিপূর্ণ তারা বা মেন সিকোয়েন্স স্টার। কোন তারা কতদিন তার যৌবন কাল বা মেন সিকোয়েন্স অবস্থা ধরে রাখতে পারবে তা নির্ভর করে জন্মের সময় কি পরিমাণ জ্বালানি নিয়ে জন্মেছিল এবং বাঁচার জন্য কি পরিমাণ জ্বালানি খরচ করছে তার উপর। ভরের নিরিখে সূর্যের সমগোত্রীয় তারারা তাদের মধ্যে মজুদ জ্বালানির মাত্রা 1.5 খরচ করতে পারে। সূর্যের 1/4 ভরের তাদের ভান্ডারে যা জ্বালানি আছে তা অতি ধীরে ধীরে সবটাই প্রায় খরচ করতে পারে। তাই এরা দীর্ঘায়ু হয়। সব থেকে ক্ষুদ্র তারার মাঝে আরো বেশি দিন, প্রায় 12 ট্রাইলিয়ন বৎসর। সব তারারই জীবনদায়ী শক্তির যোগান দেওয়ার প্রধান উপাদান হাইড্রোজেন সীমিত। তাই কোনো এক সময় শেষ হবেই, আর তখনই বেজে উঠবে মৃত্যু ঘণ্টা। সূর্য আমাদের সর্বশক্তিদাতা। তাই সূর্যের মৃত্যু কেমন করে হবে, কতদিন পর হবে তা জানার জন্য আমাদের কৌতূহলের অন্ত নাই। সূর্যের কেন্দ্রীয় বলয়ে হাইড্রোজেনের নিউক্লিয়করণে যে লক্ষ লক্ষ পারমাণবিক বোমার বিস্ফোরণ হয়ে চলেছে, তার জন্য প্রতি সেকেন্ডে প্রায় 4 মিলিয়ন টন হাইড্রোজেন খরচ হয়ে চলেছে। সূর্যের বয়স এখন 460 কোটি বৎসর। এই হারে হাইড্রোজেন খরচ করতে থাকলে সূর্যের ভান্ডারে যে হাইড্রোজেন আছে তা বড় জোর আর 600 কোটি বছর চলতে পারে। সূর্যের ভান্ডারে সব জ্বালানি শেষ হলে বেজে উঠবে সূর্যের মৃত্যু ঘণ্টা। সূর্যের আকৃতি প্রকৃতিতে আসবে বড়সড় পরিবর্তন। এই অবস্থায় সূর্যের আয়তন হবে বর্তমানের প্রায় 250 গুণ। জীবনের শেষ বেলায় সূর্য শেষবারের মতো জ্বলে উঠবে প্রবলভাবে, প্রদীপ নেবার আগে যেমন শেষবার জ্বলে ওঠে। এরপর বাইরের উষ্ণতা ক্রমাগত হ্রাস পেতে থাকবে, ফলে তার দেহের স্বাভাবিক রং হলুদ থেকে হয়ে উঠবে উত্তপ্ত লোহার মতো কনকনে লাল। এই দৈত্যাকৃতি গোলকই তখন আমাদের কাছে বিভীষিকাময় লাল দৈত্য বা রেড জায়ান্ট। এই অবস্থায় সূর্য তার নিজের জগৎ সৌরজগতের অনেকখানি তার লিলিয়ান শিখা দিয়ে গ্রাস করে ফেলবে। অতি কাছের বুধ শুক্র গ্রহকে তো বটেই, হয়তো আমাদের পৃথিবীটাকেও। তখন এই লাল দৈত্য শুরু করবে তার তাণ্ডব, যার ফলে পৃথিবীর কুমেরু মেরু প্রদেশের পুরো বরফের আস্তরণের গলিত জলরাশি পৃথিবীর সব সমুদ্রকে ফাঁপিয়ে ফুলিয়ে সমস্ত উপকূল ভাসিয়ে দেবে। সূর্যের প্রচন্ড তাপ কড়ায় থাকা জলের মতো সমুদ্রের জলকে ফুটিয়ে তুলবে। ফলে উদ্ভূত জলীয় বাষ্পের ঘন মেঘজালে পৃথিবীর আকাশ হবে চিরতরে মেঘাচ্ছন্ন। এরপর শুরু হবে অসহ্য মৃত্যু যন্ত্রণা। কয়েক সহস্র বৎসর ধরে ধীরে ধীরে চলতে থাকবে সংকোচন ও প্রসারণ। সূর্যের উত্তপ্ত নিরাবরণ কেন্দ্রীয় বলয় থেকে নির্গত অতিবেগুনি রশ্মি লাল ও নীল আলোর এক অপরূপ সুন্দর আভায় গোটা সৌরজগৎকে ছেয়ে ফেলবে। এক সময়ের বিপুল এই সূর্য পৃথিবীর আকারের ছোট্ট ঠাসা ভরের কোনায় এক কঠিন গোলকে পরিণত হবে। আজ থেকে কয়েক বিলিয়ন বৎসর পরে এই হবে সূর্যের পরিণতি, যাকে আমরা বলবো শ্বেত ভ্রমণ বা হোয়াইট ডোয়ার্ফ। শ্বেত ভ্রমণ কয়েক বিলিয়ন বছর ধরে তার আলো তাপ নিজের বলতে যা ছিল তার সবকিছু হারিয়ে পরিণত হবে শীতল নিষ্ক্রিয় অঙ্গারময় কৃষ্ণকায় এক পদার্থে, যাকে আমরা বলি কৃষ্ণ ভ্রমণ বা ব্ল্যাক ডোয়ার্ফ। আজ থেকে প্রায় 600 কোটি বছর পরে এই হবে আমাদের সৌরজগতের সর্বময় কর্তা সূর্যের শেষ পরিণতি। পৃথিবী থেকে দৃশ্যমান তারাদের দিকে তাকালে দেখি কিছু কিছু তারাকে ঘিরে রয়েছে ভাস্বর এক গ্যাসীয় গোলক। এরা প্রকৃতপক্ষে তারাদের জীবনের শেষ লগ্নে মহাকাশে উদ্গীরণ করা নিজেদের গ্যাসীয় অংশ, ভবিষ্যৎ তারাদের জন্মের উপাদান। একেই আমরা বলি গ্রহ সৃষ্টিকে রেনিয়রিকা বা প্ল্যানেটারি নেবুলা। পিকচার নাম্বার 42-তে এটি আমরা দেখতে পাচ্ছি, যদিও প্ল্যানেট বা গ্রহদের সঙ্গে কোনো সম্পর্কই নেই। অবশেষে বলি, শ্বেত বামনদের আমরা দেখা পেলেও কৃষ্ণ বামনদের আজও দেখা মেলেনি। তার কারণ শ্বেত থেকে কৃষ্ণ বামন হতে যে সময় লাগে তা ব্রহ্মাণ্ডের আজকের বয়সের থেকেও বেশি। বয়োবৃদ্ধ শ্বেত বামনটি আজও কয়েক হাজার ডিগ্রি উষ্ণতায় শক্তি বিকিরণ করে টিম টিম করে মহাকাশে বিরাজ করছে।